হ্যালো ফুটবল ফ্রিক পিপল। বিশ্বকাপ মানেই ফুটবল উন্মাদনা মাতানো ঝলমলে কতগুলো দিন। প্রতি 4 বছর পর পর ফিরে আসে এই গ্রেটেস্ট শো অন আর্থ। ফুটবল প্রিয় মানুষের কাছে এক জমকালো উৎসব। আর এই উন্মাদনায় সামিল হতে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ জিডে স্পোর্টসের নিয়মিত আয়োজন ওয়ার্ল্ড কাপ ব্রেকডাউন। সবাইকে স্বাগত জানাচ্ছি। ম্যাচের আগে কিংবা পরে ফুটবল নিয়ে গসিপ চলতেই থাকবে, আর আমাদের প্রতিটি আয়োজনে এই গসিপগুলো নিয়েই সাজানো। আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে থাকবে বিশেষ কিছু অতিথি, এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি, তাসপিয়া তাবাসসুম। আমাদের সাথে আজকে পুরো আড্ডা জুড়ে আছে কিন্তু দুইজন মানুষ, আর দুইজন মানুষের মধ্যে প্রথমেই পরিচয় করে দিতে চাই আমাদের স্পোর্টস বিশ্লেষক মাহফুজুল ইসলাম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ। এবং আমাদের সাথে সেকেন্ডলি আছে আমাদের স্পোর্টস রিপোর্টার হিমু আক্তার। আপু কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, প্রথমে আপুর কাছে যাই। কেমন এক্সাইটমেন্ট আসলে কাজ করছে সকাল থেকে? সকাল থেকে আমি জাস্ট বলবো না, আমি এক্সাইটমেন্ট লাস্ট নাইট থেকেই বলবো। যেভাবে পুরো আমাদের বাংলাদেশ জুড়ে মনে হয়েছে যে বিশ্বকাপটা আজ থেকেই শুরু হয়েছে। অ্যাটলিস্ট বিশ্ব চ্যাম্পিয়নরা যে শুরু করেছে সেই ভাইবসটা কিন্তু আমরা পেয়েছি। আপনারা দেখছেন যে রাত থেকে টিএসসিতে একটা মানে উৎসব রব, এবং সকালে মেসি যেটা করলেন সেটা আসলে কোনো উপমা দিয়ে ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, কিছু কিছু মানে ব্রাজিল ফ্যান এটা বলছে যে আমরা মেসিকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে, এটা আপনি আসলে অ্যাজ আ আর্জেন্টিনা ফ্যান হিসাবে কতটুকু যৌক্তিক মনে করছেন? দেখুন, তারা শুরু করেছে ধাক্কা খেয়ে, এখন তারা তো নিজেদের দুঃখে প্রলেপ দেওয়ার জন্য কিছু তো বলবেই। তারা বলেছে মেসি আজকে পেনাল্টি পাবে এবং পেনাল্টি থেকেও সুযোগ নেবে, কিন্তু আজকে দেখুন মেসি 3টা গোল করেছে, ইতিহাস গড়েছে, প্রথমবার হ্যাটট্রিক করেছে, এত কিছু করছে, কিন্তু একটাও পেনাল্টি করে না। এখন তারা কথা বলবে কি নিয়ে? একটা তো কথা বলার মতো। আচ্ছা, আমরা একটু ভাইয়া থেকে তাহলে এই জিনিসটাই শুনতে চাই। ভাই, কি মনে হয় মেসিকে আসলে সুযোগ দেওয়া হয়েছে নাকি আসলেই সে নিজের ইয়াতেই করেছে? ফুটবল এমন একটা খেলা, আপনি যখন আপনার স্ট্রেংথ জানবেন, একজন কোচ যখন তার স্ট্রেংথটা জানে যে আমার কোন প্লেয়ারকে কোথায় ইউজ করতে হবে, তখন একজনকে সুযোগ দিতেই হবে এবং সেই ম্যাচটা বের করবে। যেমন আপনি যদি ধরেন এমবাপ্পে আজকে জোড়া গোল করেছে, কিংবা আর্লিং হ্যাল্যান্ড জোড়া গোল করেছে, পুরো ম্যাচে আজকে যদি আর্লিং হ্যাল্যান্ডের ইফেকশন দেখেন, তার কিন্তু বক্সে ইফেকশন খুব কম ছিল। সো কিন্তু হচ্ছে কি সে গোল বের করে নিয়েছে। মেসির কাজটাই এটা। মেসি আজকে স্কালোনি 4-4-2 ফরমেশনে খেলিয়েছে। মেসিকে ডান পাশে, বাম পাশে হচ্ছে গিয়ে লাউতারো মার্টিনেজকে, তার পেছনে ছিল রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার। তাকে টোটাল ব্যাক করেছে হচ্ছে গিয়ে দুজন, এবং এই দুজনই তাকে হচ্ছে গিয়ে যখন অ্যাটাকে গেছে তখন এই পাশ থেকে হচ্ছে গিয়ে রদ্রিগো ডি পল এবং ও পাশ থেকে হচ্ছে গিয়ে আলবাদা, দুজন হচ্ছে গিয়ে ফ্রন্ট লাইনে চলে যাওয়ার পরে অপোনেন্টের বক্সের পাশে 4জন ফুটবলার ছিল। তো অপোনেন্টের বক্সে যদি আপনার 4জন ফুটবলার, আর্জেন্টিনা টিমের মতো 4জন ফুটবলার থাকে, এবং তাদেরকে ব্যাক করার মতো যদি হচ্ছে গিয়ে এনজো ফার্নান্দেজ এবং ম্যাক অ্যালিস্টার সামনে চলে আসে, তখন আপনি হাইল্যান্ড ডিফেন্ডিংয়ে চলে যাবেন। হাইল্যান্ড ডিফেন্ডিংয়ে গেলে অপোনেন্ট ইজি প্রেশার পড়বে। তাদের যখন 10জন ফুটবলার এই 8জন ফুটবলারকে ডিফেন্ড করতে চাবে, তার মানে আপনার স্ট্রেংথটা বুঝতে হবে, সেখানে মেসিকে আপনার 2জনকে ধরে রাখতে হবে। সো সেখানে যখন আপনি মেসির কিন্তু আজকে এই প্রসঙ্গে আসতেছি, তার আগে হচ্ছে গিয়ে যদি বলি যে মেসি তখন স্পেসটা পেয়েছে, এবং এইটাই ছিল আজকের খেলা, এবং মেসিকে স্পেস দেওয়ার ফলেই মেসি হচ্ছে গিয়ে গোলগুলো করতে পেরেছে। আপনি দেখেন মেসি সেকেন্ড গোলটা না, ফার্স্ট গোলটা যখন করলো, যে একটু দূর থেকে যে গোলটা করলো, সেখানে মেসি কিন্তু একটা বড় স্পেস পেয়েছে, একদম ডিপলের থেকে একটা বল পেয়ে সে হচ্ছে গিয়ে রান থ্রু করেছে, এবং হচ্ছে গিয়ে একটা স্পেস পেয়েছে, সে মেরে দিয়েছে, গোল হয়ে গেছে। তো এটাই হচ্ছে গিয়ে মেসির খেলা। আর যদি আজকে স্ট্যাট বলি, মেসি 58টা হচ্ছে গিয়ে বল টাচ করেছে পুরো ম্যাচে। 58টা বল টাচ করেছে, তার মধ্যে পাস অ্যাকুরেসি ছিল হচ্ছে গিয়ে 81%। সে 37টা পাস দিয়েছে, তার মধ্যে 30টা হচ্ছে গিয়ে অ্যাকুরেট পাস। তার মানে আপনি বুঝতে পারেন যে হচ্ছে গিয়ে একজন ফুটবলারের কী পরিমাণ হচ্ছে গিয়ে সে কী পরিমাণ রেডি হয়েছে, কী পরিমাণ এই ম্যাচের জন্য প্রিপারেশন ছিল, এটা মেসির আজকের এই স্ট্যাটে বোঝা যায়। আরেকটা জিনিস, আপনি পুরো ম্যাচে আর্জেন্টিনা 10টা অন টার্গেট শট করেছে, টোটাল টার্গেট শট, তার মধ্যে 6টা করেছে মেসি। আচ্ছা, এবং অপোনেন্টের বক্সে তিনি 8টা টাচ করেছেন, 8টা টাচের মধ্যে একটা গোল করেছেন, আর বাকি 2টা কিন্তু হচ্ছে কি মোটামুটি দূর থেকে, একটা তো অনেক দূর থেকে। সো এখানে আপনি যদি বলেন যে হচ্ছে গিয়ে মেসিকে খেলাবে, এবং সেইভাবেই হচ্ছে গিয়ে স্কালোনি প্ল্যান করেছে, সেভাবেই তিনি তাকে খেলিয়েছেন। এখানে কোনো ব্যক্তই নেই, যে মানে গ্রামার যেটা ছিল মেসিকে নিয়ে সেভাবেই হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট হয়েছে। আর
আলজেরিয়া আসলে মানে তারা খুবই ভালো ফুটবল খেলেছে এটা বলবো, কারণ ওরাও বেশ কয়েকবার। প্রথম দিকে ওদের তো পাসিংটা খুবই ভালো ছিল, যেটা এবং মেসির আরেকটা মজার বিষয় হচ্ছে গিয়ে বল পজিশনে কিন্তু হচ্ছে গিয়ে আলজেরিয়া এগিয়েছিল, এগিয়েছিল, 53% বল তারা হোল্ড করেছে। করেছিল। কিন্তু তারা যে জায়গায় ধরা খেয়েছে সেটা হচ্ছে কি মিডফিল্ডে। এবার এর আগেও আমি বলেছিলাম যে মিডফিল্ড যারা কন্ট্রোল করতে পারবে তারা হচ্ছে গিয়ে এইবারের ওয়ার্ল্ড কাপে তুরুপের তাস হবে। আপনি দেখবেন ব্রাজিলের সাথে মরক্কোর ম্যাচে কিন্তু ব্রাজিল কেন কলাপস করলো, বিকজ অফ মিডফিল্ড। ব্রাজিল কিন্তু অন্তত 4টা গোল হচ্ছে গিয়ে অপোনেন্টকে দিতে পারে, কিন্তু মিডফিল্ডের যে ফার্স্ট ট্রানজ্যাকশনগুলো, এই ট্রানজ্যাকশনগুলো ব্রাজিল করতে পারেনি। তো কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ড এটা আজকে করেছে, এবং স্কালোনি 80 মিনিটে মেসিকে উঠিয়ে নিয়েছে। Exactly. এখানে আবার হচ্ছে গিয়ে আবার দেখেন 55 মিনিটে হুলিয়ান আলভারেজ নেমেছে। নেমেছে। নামার পরে কিন্তু মেসি আরেকটু রিল্যাক্স হয়ে গেছে, Relax হয়ে এবং সে কিন্তু হচ্ছে গিয়ে হুলিয়ান আলভারেজ সাধারণত যে পজিশনটাতে গেলে সেই পজিশন থেকে একটু বেরিয়ে গিয়ে একটু উল্টা পাশে হচ্ছে গিয়ে ট্রানজ্যাকশনের ফুটবল খেলেছে। তো আলজেরিয়া আসলে ওখানে ধরতেই পারেনি যে হচ্ছে গিয়ে ট্রানজ্যাকশনগুলো মুভগুলো কিভাবে হচ্ছে। সো মেসি ওই স্পেসটা পেয়েছে এবং এটাই হওয়ার কথা আলজেরিয়া ছিল। ভালো খেলেছে। আমার যেতটুকু দর্শক হিসেবে মনে হয়েছিল তাদের পাসিংটা খুব ভালো ছিল। প্রথম দিকে যেমন আর্জেন্টিনা কোনোভাবেই সুযোগ পাচ্ছিল না, আমার যতটুকু চোখে লেগেছিল। পরে কিন্তু আস্তে আস্তে সেটা আলজেরিয়া আস্তে আস্তে করে হাতছাড়া করে ফেলছিল। না, এটা কিন্তু একটা প্ল্যান। আলজেরিয়ার বেসিক্যালি হচ্ছে গিয়ে ওদের যেই বল কন্ট্রোলের ক্যাপাসিটিটা ওটা ভালো ছিল। ওরা বেশ কিছু মুভ করেছে অপোনেন্টের থার্ডে, কিন্তু দুই উইং কাজে লাগিয়ে তারা হচ্ছে গিয়ে বক্সে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু আর্জেন্টিনা এখানে খুব সাবধানী ছিল। এখানে আর্জেন্টিনার ডিফেন্স লাইনকে তো একটা বাহাবা দিতেই হবে, তবে যখন এখান থেকে ট্রানজ্যাকশনগুলো হয়েছে বলের, আর্জেন্টাইন মিডফিল্ড কিন্তু হচ্ছে গিয়ে একসাথে মুভ করেছে। তো ওই স্পিড, ওই হাই ইন্টেন্সিটি এবং এক্সপিরিয়েন্স, সেই জায়গায় আলজেরিয়া অনেকটা পিছিয়ে ছিল, এই কারণে তারা কিন্তু গোল বের করতে পারেনি। এবং তারা মেসিকে যেভাবে রিড করেছিল তার চেয়ে বেশি এফোর্ট দিয়ে হচ্ছে কি মেসিকে আটকানোর চেষ্টা করেছে। বাট মেসি স্পেস পেলে তার পা কি করতে পারে, এটা আজকের ম্যাচে তার প্রমাণ। তাছাড়া আমি বলবো যে তাদের গোলকিপারেরও একটু সেকেন্ড গোলটা, যেটাতে তারও মিস্টেক ছিল, তার মিস্টেক, হ্যাঁ, জিদানের ছেলে, তার মিস্টেক ছিল, এটা যেমন বলা যাবে। তারপরেও যখন 100 কিলোমিটার বেগে একটা বল আসে এবং বল যখন এয়ারে ট্রানজিট করে তখন গোলকিপারের জন্য ভেরি টাফ। তারপরেও সেটা ভেরি টাফ বল ছিল, সামনে একটা খুব সম্ভবত একটা ড্রপ ছিল। এসব বল আসলে গ্রিপ করাটা ভেরি ডিফিকাল্ট একজন গোলকিপারের জন্য। সেই সুযোগটা মেসি আপনার কাছে নিয়েছে। আমার একটা প্রশ্ন, আলজেরিয়া 619টি পাস খেলে ম্যাচ নিয়ন্ত্রণ করার পরও 3টা গোল কেন খেয়েছে? ওই যে ভাই এতক্ষণ ব্যাখ্যা দিয়েছেন যে আর্জেন্টিনা আসলে যেভাবে তাদেরকে চাপে রেখেছে আলজেরিয়াকে, এবং 4 জন ছিল তাদের যেভাবে ঘিরে রেখেছে, এখানে আসলে আলজেরিয়ার আর ঘুরে মানে দাঁড়ানোর মতো সেই স্পেস ছিল না। আমি যে সেটাই বলবো যে প্রথম গোলটা প্রথমে দেখবেন কিন্তু আপনি আলজেরিয়া সুন্দরভাবেই শুরু করেছে, এবং তাদের যে গোলটা অফসাইড হলো তখন কিন্তু তাদেরকে কনফিডেন্টও দেখা গেছে। যখন তারা 17 যে মিনিটে যে মেসি প্রথম গোলটা খেলো, তারপর তাদের পুরোটা দলই একটা অনিশ্চিত চাপের মধ্যে পড়ে গিয়েছে, এবং সেই চাপের সুযোগটাই কাজে লাগিয়েছে লিওনেল স্কালোনির দল, এবং ফলাফল তো সবারই দেখা। আচ্ছা, এইটা ফুটবল যদি পজিশন কি তাহলে একটা এই জিনিসটাকে একটা মোহ থাকে? মোহ বলতে এখানে প্রত্যেকটা কোচের এক একজনের এক একটা আলাদা থিং থাকে। সেই থিঙ্ক আমি যেমন গতকালকে প্রেস কনফারেন্সে স্কালোনিকেও তার ফরমেশন বা পজিশন কিভাবে কাকে খেলাবে এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি তখনও কিন্তু ধোঁয়াশায় রেখেছেন, বলেছেন যে আমরা রাতে প্ল্যান করব, সকালে মানে ম্যাচের আগে প্ল্যান করব কি করা হয় সেটা এক্সিকিউট করার জন্য। সেটা কিন্তু ধোঁয়াশায় রেখেছেন। সেই ধোঁয়াশাটাই আমরা দেখেছি মাঠে কতটা প্রতিফলন হয়েছে, এবং কীভাবে মেসিকে সুযোগটা তৈরি করা দেওয়া হয়েছে, এবং বাকিরাও সেই সুযোগ কাজে লাগিয়েছেন, এবং রেজাল্টও দেখেছেন, একটা সাকসেসফুল স্টার্টিং, হিস্ট্রি মেকিং, দুর্দান্ত। এক্স্যাক্টলি। ভাইয়ের কাছে একটা প্রশ্ন, শুরুতে আর্জেন্টিনা মাঝমাঠে খাবি খাচ্ছিল, এটা তো আমরা সবাই দেখেছি, কিন্তু এখানে যে স্কালোনির 4-3-3 যে ফরমেশনটা ছিল, হ্যাঁ, আলজেরিয়ার ফাঁদে ফেলার কি এটা একটা কৌশল ছিল? স্কালোনি বেসিক্যালি আজকে 4-4-2 ফরমেশনে খেলিয়েছে, এবং তার যে 4-4-2, হ্যাঁ 4-4-2 ফরমেশনে খেলিয়েছে, এবং সেখানে ফরমেশনের ট্রানজ্যাকশন ছিল। যেমন যখন অপোনেন্টের থার্ডে যখন অ্যাটাকে যাচ্ছিল তখন দুই পাশ থেকে মিডফিল্ডে 2 জন হচ্ছে গিয়ে ব্যাকআপে চলে যাচ্ছিল, এবং অপোনেন্টের থার্ডে 4 জন ফুটবলার, মানে বক্সের আশেপাশে 4 জন ফুটবলার, এবং তাদের পেছনে ব্যাক করার জন্য হচ্ছে গিয়ে আরও 2 জন ফুটবলার ছিল, এবং তারা হাইলাইন ডিফেন্ডিং এবং মিডফিল্ড থেকে খেলাটা রান করেছে। আপনি যদি ম্যাকঅ্যালিস্টারের কথা বলি, তিনি আজকে মানে 64টা পাস দিয়েছেন, তার মধ্যে
60টা পাস মানে 60 মানে মাত্র 4টা পাস তিনি ভুল করে দিয়েছেন, ভুল ভুল হয়েছে, মানে 94% তিনি হচ্ছে গিয়ে পাস অ্যাকুরেসি ছিল। এটা কিন্তু পুরো মিডফিল্ডের চিত্রটা, মিডফিল্ড কলাপস করেনি। মিডফিল্ডে যেটা হয়েছে, মিডফিল্ডের একটা স্ট্র্যাটেজি যে অপোনেন্টকে আপনি ওয়েলকাম করবেন, কারণ আপনি জানেন যে হচ্ছে গিয়ে আপনার থেকে খর্বশক্তির একটা দল, তারা অন্তত তারাও খেলেছে 4-3-3 ফরমেশনে, কিন্তু তারা যখন আলজেরিয়া যখন হচ্ছে গিয়ে অ্যাটাকে যাচ্ছে আর্জেন্টিনা, তখন আলজেরিয়া হচ্ছে গিয়ে একদম একদম ডিফেন্স লাইনে দেয়াল তুলে দিয়েছে। তো আপনি জানেন যে হচ্ছে গিয়ে তারা এই কাজটা করবে, তখন আপনার এন্ডে আপনার কিছু খেলতে হবে এবং তাদেরকে ওয়েলকাম জানাতে হবে, তাদেরকে দুই একবার ওয়েলকাম জানাতে হবে যে হচ্ছে গিয়ে এই এন্ডে আসার জন্য, তাইলে এই স্পেসটা ক্রিয়েট হবে। এবং ওটাই করেছে আসলে। ওটা কলাপস বলা যাবে না, এটাকে বলা যাবে একটা কৌশল। এটা ফুটবলে হয়ে থাকে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন এখানে, আলজেরিয়ার মনে করেন যে তারা তো ভালো খেলেছে, তাদের যে শর্ট টার্গেটগুলো সেটা মিস করার কারণটা কি? অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে গিয়ে যে আপনি যখন মানে একটা 90 মিনিটের ম্যাচে খেলতে যান, আপনি যদি বক্সের বাইরে 25 গজের মধ্যে যদি বল পান, আপনি অন টার্গেট একটা শট করবেন, কিন্তু আপনি স্পেসটা কতটুকু পাচ্ছেন, আপনার সামনের ডিফেন্স লাইন ব্লক করছে কেমন, কোন জায়গায় ব্লক করছে। আপনি দেখবেন মাঝে মধ্যে ডিফেন্ডাররা মানে একদম বোঝে যে এই শটটা এইভাবে হয়তো বা মারবে, সে হয়তো বা 1 ইঞ্চি 2 ইঞ্চি মানে নিজের সিক্স সেন্স থেকে হচ্ছে কি উইদিন সেকেন্ডসের মধ্যে তার সিদ্ধান্ত নিতে হয় সে কোন জায়গাটায় ব্লক করবে। সো এগুলো হচ্ছে কি হাই ইন্টেন্সিটি ম্যাচের বড় দলের মুন্সিয়ানা। আপনি যদি লাস্ট ম্যাচে আপনি ব্রাজিলের ম্যাচটা যদি দেখেন, আপনি মরক্কো কিন্তু অনেকগুলো অ্যাটাক করেছে এবং ব্রাজিলের ডিফেন্স লাইন কিন্তু বেশ কষ্ট হলেও তারা থামিয়েছে। এবং আর্জেন্টিনার এই ম্যাচেও কিন্তু হচ্ছে কি আপনি দেখবেন 2 উইং থেকে যখন আলজেরিয়া অ্যাটাক করছিল, তখন দুইজন যেই আর্জেন্টিনার যেই 2 ডিফেন্ডার, তাদের কিন্তু এক ধরনের বিশেষ করে মার্টিনেল এবং মেন্ডিসের কথা বলবো, এবং সেন্টার ডিফেন্ডার যে ছিল যে লিওনার্দো মার্টিনেজ, তার কিন্তু হচ্ছে গিয়ে বড় একটা রোল ছিল। সে কিন্তু হচ্ছে গিয়ে পুরো ব্যাকলাইনটা ধরে খেলেছে। সো এটা যখন আপনি এই ধরনের ডিফেন্ডাররা যখন থাকে, তখন হচ্ছে গিয়ে মিডফিল্ডের কাজটা খুব সহজ হয়ে যায়। এবং আপনি আপনার পেছনে যখন এমিলিয়ানো মার্টিনেজের মতো একজন গোলরক্ষক থাকবে, তখন ডিফেন্ডাররা সাহস করে হচ্ছে গিয়ে উপরে উঠতে পারে। এখানে একটা আল্ট্রা প্রো গোলকিপিং নামে একটা টার্মস আছে, যে যখন আপনি দেখবেন যখন আপনার টিম আক্রমণে যাচ্ছে, তখন দেখবেন অনেক সময় গোলকিপাররা বক্স ছেড়ে এসে দূরে মানে অনেক সামনে দাঁড়ায়। এর কারণ হচ্ছে গিয়ে সেই একটা ডিফেন্ডারের কাজ করে। তখন দেখা যায় যে হচ্ছে গিয়ে যদি অপোনেন্ট হচ্ছে গিয়ে কাউন্টার অ্যাটাকও করে, সেখান থেকে বল ফাম্বলিং করলে একবার যদি মানে ওই স্পেসটা অপোনেন্ট পায় না, এক উপর দিয়ে মারা ছাড়া, আর 2 হচ্ছে গিয়ে যদি বল ফাম্বলিং করে, তাহলে হচ্ছে গিয়ে এই ডিফেন্ডারের ভূমিকায় তখন গোলকিপার থাকে। তখন গোলকিপারের ওই বল রিলিজ করতে কিংবা বল পিক করতে খুব সুবিধা হয়। তো মার্টিনেজের মতো একজন গোলরক্ষক যখন এইখানে থাকবে, তখন যে কোনো ডিফেন্ডারই হচ্ছে গিয়ে সাহস করে সামনে আগাতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপুর খায়া যে জিনিসটা সেটা হলো যে গোল করার জায়গায় এসে তাদের মূল ট্যাকটিক্যালটা আসলে ভুল কোথায় ছিল, ওদের মূল যে ভুলটা সেটা আসলে কোথায় ছিল? আপনার আর্জেন্টিনা ফ্যান হিসাবে কি মনে হয়? আমার তো মনে হচ্ছে যে সবচেয়ে বড় ভুলটা ছিল তাদের চাপ সামলানোটাই। আর দিয়েছে ঠিকই, কিন্তু ডিফেন্সে জোর দিয়ে আমরা এক ম্যাচ আগেই দেখেছি, মানে একদিন আগেই দেখেছি কেপ ভার্দে কিন্তু দুর্দান্ত ফল পেয়েছে এবং পুরোটাই তারা স্পেনকে রুখে দিতে পেরেছে। কিন্তু সেম কাজটা আলজেরিয়া করার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনার মানে মুখোমুখি তারা যখন আগেও হয়েছিল, তখন ওই ম্যাচটা খুবই একটু শ্বাসরুদ্ধকর হয়েছিল, কিন্তু এবার হয়তোবা সেই চাপটা তারা নিতে পারেনি। এবং প্রথম যেই গোছালো শুরুটা হয়েছিল এবং সেই গোছালোটা গোল খাওয়ার পরে আমার মনে হয় যে তারা সেই মানসিক চাপটা বেশি পড়ে গেছে, বেড়ে গিয়েছে। আর যেখানে মেসিকে আপনি দেখবেন আছে, কিন্তু তাকে ফুল ছন্দে পাওয়া গিয়েছে। এক্স্যাক্টলি। যখন সবাই তার চোট নিয়ে টেনশন করছিল, অথবা তার কয়েকদিন পরে আগামী সপ্তাহে তিনি কিন্তু 39 বছর বয়সে পা রাখবেন, এত কিছুর পর একজন প্লেয়ার এতটা যখন ছন্দে ফিরে সে কি করতে পারে, সেই চাপটা যেমন আসলে আলজেরিয়ার দর্শকরা পেয়েছে, এবং সেই চাপটা মাঠে আলজেরিয়ার খেলোয়াড়দের উপরে পড়েছে বলে আমার মনে হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমার কাছে এর সাথে একটু পেকটোভিচ আমার কাছে মনে হয় যে হচ্ছে গিয়ে সে অনেকটা এই ম্যাচটা ড্রয়ের জন্য খেলেছিল। হ্যাঁ, সো এই কারণে দেখা গেল যে হচ্ছে গিয়ে তাদের যে প্ল্যানটা ছিল পুরোটাই হচ্ছে গিয়ে
একটা মিড এবং হচ্ছে গিয়ে ডিফেন্সিভ মিড কেন্দ্রিক এক ধরনের ভাবনা ছিল, মানে মেসিকে কেন্দ্রিকই ভাবনা ছিল। তো সেই ক্ষেত্রে তারা যে গোল করবে সেই গোলটা যে হচ্ছে গিয়ে তারা খুব গোছানো নিচ থেকে একটা বিল্ড ফুটবল খেলে 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 অপোনেন্টের থার্ডে যাবে সে ধরনের প্ল্যান তাদের ছিল না। তারা কিন্তু খুব উপরে উপরে খেলার চেষ্টা করেছে এবং দেখা গেল যে একটু পিছন নিচ থেকে বল যখন পাচ্ছে কাউন্টারে যাওয়ার চেষ্টা করছে এবং দুই উইং থেকে। তো এটাই ছিল মূলত তাদের প্ল্যান। তাদের আসলে মূল প্ল্যানটা কিন্তু গোল করা ছিল না, তাদের মূল প্ল্যানটা ছিল হচ্ছে গিয়ে অন্তত ম্যাচটা যদি ড্র করে একটা পয়েন্ট নিয়ে বের হওয়া যায় সেটা রাখতে পারলে তাদের জন্য হয়তো বা এটাই তাদের প্ল্যান ছিল আর কি। এটা স্কালোনিও জানে, এ কারণে সেও যেভাবে আপনি যেটা বলছিলেন যে আর্জেন্টিনার মিডফিল্ড কলাপস করেনি, এটা যেটা হয়েছে ওদেরকে একটা টেকনিক্যালি হচ্ছে গিয়ে ওয়েলকাম করেছে যাতে হচ্ছে ওই স্পেসটা ক্রিয়েট হয়। এটাই যুদ্ধ, ফুটবলের যুদ্ধ এটাই। আমি দুজনের কাছে আলাদা আলাদা প্রশ্ন করব, সেটা হলো যে পুরো ম্যাচ, পুরো জার্নিটা, মানে ফিফা 2026 পুরো জার্নিটার মধ্যে দিয়ে আপনার আর্জেন্টিনা নিয়ে প্রেডিকশনটা কি আসলে? কোন পর্যায়ে পর্যন্ত যাবে, না বিশ্বকাপটা হাতে নিবে, নাকি তার আগে চলে আসবে? আর্জেন্টিনা, আমি তো নরমালি ক্রীড়া সাংবাদিক, ঠিক আছে, তারপরেও যে একটা ভালো লাগার কাজ মানে জায়গা আছে সেটা আর্জেন্টিনার প্রতি। আর্জেন্টিনা আজকে যেভাবে স্টার্ট করলো, যেভাবে তারুণ্য এবং অভিজ্ঞ একটা দল তাদের, তারপর ডাগআউটের স্কালোনির মতো শান্ত একজন কোচ, এক্সপেরিয়েন্স ম্যাটার, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। যদিও আপনি ফ্রান্সকে একদমই ফেলে দেওয়ার মতো না, কারণ ফ্রান্স ঠিক আগের মানে একই দিনে মানে আগের গত রাতে ফ্রান্সও কিন্তু একটা চমৎকার ম্যাচ খেলেছে এবং সেখানে আমরা সেই একই এমবাপেকে দেখেছি, যে এমবাপে গত 2022 সালের কাতারের লুসাইলে যে গতি দিয়ে শেষ করেছিলেন সেই গতি কিন্তু আমরা গতকালকেও দেখেছি সেনেগালের বিপক্ষে। যদি প্রথমার্ধটা একটু অগোছালো ছিল, কিন্তু পরের অর্ধটা পুরোটাই এমবাপের রাজত্ব ছিল এবং এমবাপে যেভাবে শুরু করেছে। আর এদিকে আমি বলবো যে আর্জেন্টিনা, দুই দলের মধ্যে এবারও ট্রফি নিয়ে একটা ফাইট যাবে। আমার মনে হচ্ছে আর্জেন্টিনা, মানে অ্যাজ আ হচ্ছে আর্জেন্টিনা ফ্যান হিসেবে আর্জেন্টিনা ভাইয়ার ক্ষেত্রে কি মনে হয় যে পুরো বিশ্বকাপ জার্নিটা আর্জেন্টিনার জন্য কি সহজ হবে? ট্রফিটা কি তাদের হাতে যাবে, নাকি খালি হাতে বাড়ি ফিরতে হবে? খুব আর্লি কমেন্ট করা হয়ে যাবে, তবে এবারের ওয়ার্ল্ড কাপটা একদম ডিফারেন্ট। আপনি 32 দলের ওয়ার্ল্ড কাপ না, 48 দল, রাউন্ড অফ 32 থেকেই নকআউট। সো আপনি ওখানে যে কোনো কিছু ঘটতে পারে। আপনি বড় দলগুলো যদি ওখানে বাদ পড়ে যায় অবাক হওয়ার কিছু নেই। এবং আপনি যদি দেখেন যে এবারের মানে আর্জেন্টিনার দলটা আলজেরিয়ার সঙ্গে খেলেছে, ছোট করছি না, কিন্তু এই আর্জেন্টিনায় যখন হচ্ছে গিয়ে স্পেনের সাথে খেলবে কিংবা জার্মানির সঙ্গে খেলবে তখন কিন্তু আপনি এই ফুটবল পাবেন না। সো তখন আপনার হচ্ছে গিয়ে আজকে মেসি হ্যাট্রিক করেছে, মেসি অনেক প্রিপেয়ার্ড হয়ে এসছে, তিনি জানেন যে তার রুফলসটা কোথায়। তিনি লাস্ট মেজর লিগ সকারে যে কয়টা ম্যাচ খেলেছেন দুর্দান্ত ছন্দে ছিলেন, কিন্তু মাঝখানে এর আগে তিনি কোথায় যেন হারিয়ে যাচ্ছিলেন, মানে মনে হচ্ছিল যে তিনি সেই ছন্দে নেই। কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য যে তিনি প্রস্তুত হয়ে এসছেন এবং তার হাঁটুর বয়সী বাচ্চাদের সঙ্গে, মানে হচ্ছে গিয়ে অর্ধেক বয়সী বাচ্চাদের সঙ্গে এখানে কম্পিট করতে হবে, এটা তিনি খুব ভালোভাবেই জানেন। রাউন্ড অফ 32-তে যে কোনো কিছুই ঘটতে পারে, তবে আর্জেন্টিনা ব্রাজিলকে আমি কোয়ার্টার ফাইনালের বেশি দেখি না। আমার মনে হচ্ছে যে তারা কোয়ার্টার ফাইনালে এই দুই দলই বাদ করতে পারে এবং আমার মনে হয় এইবারের কাপটাও ইউরোপের দিকেই যাবে। কারণ আর এইবারের ওয়ার্ল্ড কাপে খুব বেশি ম্যাচ বিগ মার্জিনের হবে না, হবে খুব অল্প মার্জিন। এটা রাউন্ড অফ 32 দল ভালো করলেও আমি কিন্তু আপনি চমক খাওয়ার মতো কথা না, এশিয়ান দলের মধ্যে আমি জাপানকে অনেক বেশি প্রেফার করি, কারণ জাপানের ফুটবল আউটস্ট্যান্ডিংলি ভালো করছে এবং তাদের ফুটবলারদের মধ্যে দেখবেন নেদারল্যান্ডসের সঙ্গে লাস্ট ম্যাচ সেটা তারা যেভাবে বের করলো, এটা ইটস নট সো ইজি। তারা ফিজিক্যালি খুব অ্যাডভান্টেজ অবস্থায় ছিল না, সেখান থেকে জাপান ড্র করে বের করা এটা টাফ। অস্ট্রেলিয়া তুরস্কের ম্যাচটাও বলতে পারেন, সেখানেও পুরোটা ম্যাচ কিন্তু খেলেছে তুরস্ক, কিন্তু ম্যাচটা জিতেছে অস্ট্রেলিয়া, ওইটাও দুর্দান্তভাবে বের করেছে। এশিয়ান দলগুলোর জন্য আমরা রাউন্ড অফ 32 খুবই আনসার্টেন, এখানে অনেকের কান্না করতে হবে। তারপরে আমরা আর্জেন্টিনাকে অনেক শুভকামনা জানাই, আজকে দুর্দান্ত খেলার জন্য ওদেরকে অনেক অনেক শুভকামনা জানাই। বিশেষ করে আমার সামনে একজন আর্জেন্টিনার বিগ ফ্যান বসে আছে, তাই শুভকামনা তবে জানাই। কাতারে যেখানে শেষ করেছিলেন মেসি সেখান থেকে আবার শুরু করলেন, এটা হচ্ছে গিয়ে অনেকের জন্য লেসন। আরেকটা লেসন হচ্ছে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর আজকে ম্যাচ আছে, আরেকটা লেসন হচ্ছে গিয়ে কেপ ভার্দের একজন ফুটবলার ভজিনহা, গোলরক্ষক, 40 বছর বয়স, পর্তুগালের দ্বিতীয় সারিতে খেলে, তিনি স্পেনকে একা আটকে দিয়েছেন। তো এবারে ওয়ার্ল্ড কাপে অনেক কিছুই হবে, শুরু হলো, দেখা যাক। দল বেশি, খেলাও বেশি, মানে
ম্যাচে অনেক কিছু ঘটতে পারে। ঘটতে পারে।